ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। আইনের সংশোধনী মন্ত্রিসভায় উঠছে সোমবার। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় কালাম সহ 2 জন রিমান্ডে। সাফারি ধর্ষণের মামলায় গ্রেফতার 4। সাতক্ষীরায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ, রুল খারিজ। অর্থনৈতিক উন্নয়নের সড়ক নেটওয়ার্ক গড়ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। হাওড়ে শিল্প কারখানা প্রতিষ্ঠার আশ্বাস। ভ্যাকসিন কিনতে টাকার অভাব নেই, আবারও আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আছে সব প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে থাকছে আমি ফিরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও থাকছে সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস এলিজাবেথ গ্লিক। কবিতায় ব্যক্তির শাশ্বত সৌন্দর্য। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। একথা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শাকিরা আরজু। গত 25শে সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে বেড়াতে গিয়ে ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এরপর নোয়াখালীর এক গৃহবধূর নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরপর 2টি ঘটনায় সমালোচনার ঝড় ওঠে, ক্ষুব্ধ হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি ওঠে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার। এমন পরিস্থিতিতে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। এবং এই ব্যাপারে আমরা আইনের সংশোধনী আনার জন্য যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেগুলি নেওয়া শুরু করে দিয়েছি। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি ধর্ষণের পরে মৃত্যু হয় তবে আসামির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে দণ্ডনীয় হবে। আগামী সোমবার এটা মন্ত্রিসভার মিটিংয়ে এটাকে উত্থাপন করা হবে। আইন অনুযায়ী কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করলে বা আহত করার চেষ্টা করলে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। আর ধর্ষণের চেষ্টা করলে বিধান মতে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতার কালামকে 3 মামলায় 10 দিন ও শাহিদকে 1 মামলায় 2 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে 2 সন্তানের জননীকে ধর্ষণ মামলার আসামি পুলিশ সদস্যকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া 2 তরুণী ধর্ষণের অভিযোগে আশুলিয়া থেকে 4 জনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন সমর ইসলাম। কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার মোহাম্মদ কালাম এবং নোয়াখালী থেকে গ্রেফতার মাইনুদ্দিন শাহেদকে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে কালামকে 3 মামলায় 10 দিন ও শাহেদকে 1 মামলায় 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার আরেক আসামি শামসুদ্দিন সুমনকে হবিগঞ্জের কালেঙ্গা ত্রিপুরা বস্তি থেকে গ্রেফতার করেছে পিবিআই। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 সন্তানের জননীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আশুলিয়ায় 2 কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার ভিডিও প্রকাশ হওয়ার 35 দিন পর অভিযুক্ত কিশোর গ্যাংয়ের 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার 3 জনকে গ্রেফতার করা হয় আশুলিয়া থেকে। বৃহস্পতিবার সকালে মূল হোতা শাহরুফকে খুলনা থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন নাগরিকদের। সমর ইসলাম, 21 টেলিভিশন।
নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আজও রাজধানীতে প্রতিবাদ মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। কর্মসূচিগুলো থেকে ধর্ষণ মামলার বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি আইন সংস্কারেরও দাবি জানানো হয়। বিএনপির কর্মসূচি থেকে দলটির মহাসচিব বলেন, ধর্ষণ নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে দেশ সম্মান হারিয়েছে। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে বাম ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ। সমাবেশ থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। এছাড়া সারা দেশের ধর্ষণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করার দাবি জানানো হয়। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। রাস্তাঘাটে চলার সময় প্রত্যেকটা জায়গায় আমাদের নানা রকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে হয়। প্রতিটা নারী নিরাপদে থাকবে, তারা কেন নিরাপত্তাহীনতায় ভুগবে? এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে মানববন্ধন করে শিক্ষকরা। বক্তারা বলেন, ধর্ষকদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। বিষয়টি নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান শিক্ষকরা। নারীর প্রতি সহিংসতার বিষয়টিকে একটি ইন্ডিপেন্ডেন্ট, একটি স্বতন্ত্র বিষয় হিসাবে দেখতে হবে। দ্রুত আইন বিচারের ব্যবস্থা করতে হবে, স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে। আমাদের পাঠ্যপুস্তকগুলোতে এখন সংস্কার প্রয়োজন। নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। বক্তৃতায় সরকারের সমালোচনা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে যে নারী নির্যাতনের হার বেড়ে গেছে, বাংলাদেশে যে ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। এছাড়া পথনাটক পরিষদের উদ্যোগে আলোর মিছিল করে শিল্পকলা একাডেমিতে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। অনলাইনে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানিয়েছেন, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই এইচএসসির মূল্যায়ন হবে। ঘোষণা হবে ডিসেম্বরে। আলাপ আলোচনা করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান মন্ত্রী। বাকিটা জানাচ্ছেন মাহমুদ হাসান। ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সড়ক পথে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা হয়। শেখ হাসিনাকে হত্যা করতে গুলি ছোড়া হয়, বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর চালায় হামলাকারীরা। মামলা দায়েরের পর 2015 সালে আদালতে চার্জশিট দেওয়া হয়। এর মধ্যে হত্যা চেষ্টা মামলার এক আসামি রকিব ওরফে রাকিবুর রহমানের বয়স ঘটনার সময় 10 বছর ছিল উল্লেখ করে মামলা বাতিলের আবেদন করলে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। বৃহস্পতিবার রুলটি খারিজ করে দিয়ে 3 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। রুল ডিসচার্জ করে দিয়েছে এবং নিম্ন কোর্টকে 3 মাসের মধ্যে বিচার কার্য সমাপ্তি করার জন্য নির্দেশ দিয়েছে। আবেদনকারীকে শিশু বলা হলেও চার্জশিট দেওয়ার সময় তার বয়স 16 বছরের বেশি ছিল বলে শিশু আদালতে তার বিচারের প্রয়োজন নেই। রাকিব যে মেজর, সেটা তো আগে থেকেই সেটায় ধরেন চার্জ ফ্রেম করা পর্যন্ত ওনারা কোনো অ্যাপ্লিকেশন করেন নাই যে মাইনর। এটা যখন সাক্ষী শুরু হয়েছে তখন এসে ক্লেম করতেছে সে এই মাইনর। এটা একটা অপচেষ্টা। মামলাটি পুরনো হওয়ায় উচ্চ আদালত দ্রুত নিষ্পত্তির আদেশ দেন বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আজও রাজধানীতে প্রতিবাদ মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। কর্মসূচিগুলো থেকে ধর্ষণ মামলার বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি আইন সংস্কারেরও দাবি জানানো হয়। বিএনপির কর্মসূচি থেকে দলটির মহাসচিব বলেন, ধর্ষণ নিয়ে জাতিসংঘের মহাসচিবের বিবৃতিতে দেশ সম্মান হারিয়েছে। 2002 সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় এক আসামির মামলা বাতিল প্রশ্নে রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 3 মাসের মধ্যে মামলা নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। দর্শক, প্রতিবেদনটি আমরা পরে প্রচার করব। অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দেশব্যাপী সড়ক নেটওয়ার্ক গড়ে তুলেছে সরকার। দেশের অগ্রগতির জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
কিশোরগঞ্জের হাওরে অল ওয়েদার সড়ক উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হাওড় অঞ্চলে কৃষিপণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা। সম্প্রতি যুক্ত হয়েছে সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন সড়ক। রাষ্ট্রপতির উদ্যোগে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালে। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে অল ওয়েদার সড়কের হাওর অঞ্চলে পর্যটন সম্ভাবনা সৃষ্টি করেছে। গণভবন থেকে সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। হাওর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে কৃষি পণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। যে অঞ্চলে যে পণ্যটা উৎপাদন হয় তার ভিত্তিতে যেন শিল্প গড়ে ওঠে সেদিকে আমরা নজর দিচ্ছি, যাতে কৃষির উপর নির্ভরশীল অঞ্চলগুলি তারা শুধু কৃষির উপরই নির্ভরশীল থাকবে না, তাদের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত হবে, বাজারজাত হবে, দেশে বিদেশে রপ্তানি করা যাবে এবং মানুষের আর্থিক সচ্ছলতা আসবে। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সড়ক হাওর অঞ্চলে যোগাযোগের ত্রিমাত্রিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক হবে বলে উল্লেখ করেন সরকার প্রধান। যে মহামান্য রাষ্ট্রপতি যদি এই উদ্যোগটা না নিতেন আর বারবার আমাদেরকে না বলতেন, তাহলে তো এই অঞ্চলে যে এরকমভাবে রাস্তা করা যায় এটা হয়তো চিন্তারই বাইরে ছিল। যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে, সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে এবং বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। আসছে শীতে করোনার সংক্রমণ বৃদ্ধির সতর্ক বার্তা দিয়ে জেলা ও উপজেলা সদর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস যেমন গতবার শীতকালে শুরু হয়েছিল, আগামী শীতকালে আবার আসতে পারে, সেটা মাথায় রেখে প্রত্যেকটা জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা এবং সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। করোনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সমস্যা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে। প্রমোশনটা দিয়ে দেওয়া হবে যারা যেন পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সেটা আর ভোগ করবে। ভ্যাকসিন কিনতে টাকার অভাব নেই বলে আবারও আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেই সাথে বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, মহামারীর সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সব প্রস্তুতি আছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর একটি হোটেলে হেলথ মিনিস্টার্স ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিড মহামারীতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করেন মন্ত্রী। ১৭ কোটি মানুষের দেশে মৃত্যুহার কম উল্লেখ করে কোভিড মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ল্যাবে পরীক্ষা করাতে আসা মানুষের সংখ্যা কমেছে, তাই টেস্টও কম হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সেকেন্ড ওয়েভের কথা বলা হয়, সেই জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে, যন্ত্রপাতি আছে, আমাদের ডাক্তার নার্সরা ট্রেন্ড আছে। শীতের দিনে কিছু বাড়তে পারে অন্যান্য দেশে, আমাদের দেশেও সে আশঙ্কা করা হচ্ছে। আমরা প্রস্তুত আছি। টিকা তৈরি করা প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ আছে, টাকার সংস্থানও আছে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। যে ভ্যাকসিনটি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি এফেক্টিভ হবে, উপকারী হবে, কার্যকারী হবে, সহজলভ্য হবে, তাড়াতাড়ি পাবো, পরিমাণে আমরা বেশি পাবো, আমরা তাদের সাথে যোগাযোগে আছি এবং আমাদের ভ্যাকসিন কেনার টাকার কোনো অভাব হবে না। আমাদের বাজেটেও টাকা রয়েছে এবং আমাদের বিশ্ব ব্যাংক অন্যান্য সংস্থাও এই বিষয়ে টাকা দিতে তারা প্রস্তুত আছে। এদিকে অনুষ্ঠান শেষে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের জানান, কয়েকটি প্রতিষ্ঠান ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদনের অপেক্ষায় আছে, আর নভেম্বরে হতে পারে সিনোভ্যাকের ট্রায়াল। ট্রায়ালের জন্য কিন্তু আমাদের কাছে শুধুমাত্র যে সাইনোভ্যাক এরকম না, কিন্তু আমাদের আরও দু একটি প্রতিষ্ঠান, আমরা স্পুটনিক ভি, তারাও কিন্তু আমাদের কাছে একটি প্রস্তাব রেখেছে, আরও দু একটি কোম্পানি রেখেছে। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। যে সারা পৃথিবীতে
কোভিড-19-এ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 20 জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 5,460। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 215তম দিনে দেশে 109টি ল্যাবে 12,605 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,441 জন। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে 3,74,592। নতুন 1,685 জন সহ সুস্থ হয়েছে 2,88,316 জন। সুস্থতার হার 76.97% এবং মৃত্যু 1.46%। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন মার্কিন কবি লুইস গ্লুক। সুইডিশ একাডেমি জানায় তার অসামান্য কাব্য ভাষা ও দার্শনিক সৌন্দর্যবোধ ব্যক্তিসত্তাকে সার্বজনীন করে তোলে। মানব জীবনের নানা সংকট, অভিঞ্চার সঙ্গে নিঃসঙ্গতা এবং বিষণ্ণতা তাঁর কবিতায় উঠে আসে। এই বিচারেই তিনি পুরস্কারের জন্য মনোনীত হলেন। সমকালীন মার্কিন সাহিত্য জগতে শীর্ষস্থানীয় কবিদের একজন তিনি। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। Love that was often so foolish in its objectives, but never in its choices, its intensities. আত্মজৈবনিকতার সঙ্গে ধ্রুপদী মিথের সম্পর্ক এমনটাই প্রকাশ পায় মার্কিন কবি লুইস গ্লুকের কবিতায়। স্পর্শকাতরতা তার কবিতার অস্থিমজ্জায়, অভিনবত্ব দিয়ে ভিন্নতা আনেন তিনি। As though it were that soul, my hand moves over you cautiously. তারই স্বীকৃতিস্বরূপ এবার সাহিত্যে নোবেল পেলেন লুইস গ্লুক। নোবেল কমিটি জানায় কবিতায় স্বচ্ছ ও সরল কাব্যভাষে ব্যক্তিকে সার্বজনীন করে তোলেন গ্লুক। For her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal. তার অধিকাংশ কবিতাই আত্মজীবনীমূলক, যেখানে উঠে আসে জীবনের নানা সংকট, অভিপ্সা এবং প্রকৃতি। At the pool where she often looks at herself to see if she detects any changes. She sees the same person. 1943 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী এই কবি লং আইল্যান্ডে বেড়ে ওঠেন। 1968 সালে ফার্স্টবর্ন কাব্যগ্রন্থের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। এরপর সপ্রতিভায় জায়গা করে নেন সাহিত্য জগতে। 1993 সালে পুলিৎজার পুরস্কার এবং 2014 সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পান গ্লুক। এ পর্যন্ত তার 12টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি কাব্যগ্রন্থেই নির্মলতার জন্য সংগ্রামের চিত্র উঠে এসেছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপির সকল পর্যায়ের নেতাদের পদত্যাগ করা উচিত বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সরকার সজাগ। দেশে বিদেশে কোথায় গোপন বৈঠক হচ্ছে সরকার বিরোধী, সে ব্যাপারে আমরা সজাগ। শেখ হাসিনার সরকার কারো হাতে যেমন কোনো ইস্যু তুলে দেবে না, তেমনি অপরাধীদের কঠোর শাস্তির বিষয়টিও নিশ্চিত করবে। দেশের আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য নয় এমন আপত্তিকর ডিজিটাল কন্টেন্ট অনলাইন সামাজিক প্ল্যাটফর্মে আপলোডকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে প্রেস কাউন্সিল এর সদস্যদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ধর্ষক ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সামাজিক আন্দোলন করতে গিয়ে অনেকেই সরকার বিরোধী বক্তব্য রাখা সহ আপত্তিকর অবস্থান গ্রহণ করেছে। এই মহলটি নির্যাতিতাদের পক্ষে অবস্থান না নিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। বুঝতে হবে এদের উদ্দেশ্য এই নারী নির্যাতনকারীদের বা শিশু নির্যাতনকারীদের শাস্তি দেওয়া নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে এই ইস্যুর আড়ালে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। এটি আসলে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি অপচেষ্টা। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার এ ব্যাপারে কঠোর শাস্তি দিতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ করছে। পেঁয়াজ সংকটের মুখে দাঁড়িয়ে চাষিদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত ছড়িয়ে দিতে কৃষি বিভাগে কর্মীদের তাগিদ দিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীতে পুষ্টি বিষয়ক একটি সেমিনারে যোগ দিয়ে শাকসবজি উৎপাদন বাড়ানোরও পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে কৃষি সচিব জানান, আতঙ্কিত হয়ে বেশি কেনার কারণে চালের দাম বেড়েছে। নভেম্বরে আমন উঠলে দাম কমবে বলেও আশা করছেন সচিব। মফিউর রহমানের রিপোর্ট। কোভিড-19 পরবর্তী খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ক সেমিনারে যোগ দেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইদুল আরেফিন। Because it provides us with huge amounts of micronutrients যেটা আমরা অনেকেই ভালো জানি না। আলোচনায় অংশ নিয়ে কৃষি সচিব জানান, গেল মৌসুমে বোরোর বাম্পার ফলন হলেও নানা কারণে দাম বেড়েছে। নভেম্বরে নতুন ধান উঠলে চালের দাম পড়বে বলে জানান সচিব। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে, পর্যাপ্ত পরিমাণ চাউল আছে, তারপর মানুষের যে প্যানিক বাইং, এই প্যানিক বাইং এর জন্য আমরা কিন্তু চাউলের দামের একটা বৃদ্ধির প্রবণতা দেখছি। কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়ে দেশে সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। সংকট মোকাবেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত কৃষকের মাঝে ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের তাগিদ দেন তিনি। আমাদের যদি গ্রীষ্মকালে পেঁয়াজ করার যদি জাত থাকে, কেন আমরা কয়েকটা খালি ডেমনস্ট্রেশন ফার্ম প্রদর্শনী খামার করে দেখাচ্ছি? কত বছর লাগে? একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম, এত দিনের মধ্যে আমরা পেঁয়াজের দেশকে স্বয়ং সম্পূর্ণ করব, এই ধরনের কর্মসূচি নিয়ে আমাদেরকে আগাতে হবে। এছাড়া দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ধান গমের পাশাপাশি ফলমূল ও মাছ মাংসের উৎপাদনও বাড়ানোর পরামর্শ দেন কৃষিমন্ত্রী। শাকসবজির সাথে সাথে পুষ্টি জাতীয় খাবার। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলো দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠেছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ইয়াবা ব্যবসা ও ক্যাম্প ভিত্তিক আধিপত্য বিস্তার নিয়ে প্রতিনিয়ত সংঘর্ষের সৃষ্টি হচ্ছে। গত সপ্তাহ জুড়ে উখিয়ার কুতুপালং ক্যাম্পে সংঘর্ষে প্রাণ হারিয়েছে ৮ জন রোহিঙ্গা। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পে জোরদার হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী গ্রুপগুলো সক্রিয় হয়ে উঠেছে। কুতুপালং ও লম্বাসিয়া ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। সাধারণ রোহিঙ্গারা বলছেন, আনাস গ্রুপ ও মুন্না গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, অনেকে অন্য ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। বন্ধ রয়েছে ক্যাম্পের দোকানপাট। মারের দরের গুলি মারামারি করে বিশ্ব অশান্তি করি, আর এখন শান্তির মাঝে থাকি না বাড়ির। ইতেন তুটিয়া গলাই রে আর নির্যাতন করি রে আর মারি বেলা খাড়ি বেলা রে তো এটা গুলি আবার শুনি রে ফোন গুঞ্জা যায় এখন আর গুঞ্জাই না পারি। আর আইসিতে পারমার তো জান বাঁচাই বললা হই এডিও জান আর কি করি না পারি। চলমান পরিস্থিতিতে ক্যাম্প পরিদর্শন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। পরে তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা চালানো হবে। আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যৌথ পেট্রোলিং আছে, আধিপত্য থাকবে তাদের, অন্য কারোর আধিপত্য থাকার কোনো সুযোগ এখানে নেই। আমরা অবৈধ অস্ত্র যাদের কাছে আছে তাদেরকে তো অবশ্যই অবৈধ অস্ত্র রাখার দায়ে গ্রেফতার করা হবে। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কার্যালয় জানিয়েছে, ক্যাম্পে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রোহিঙ্গা ক্যাম্পে একটা গণবসতি, যে কোনো বিষয় উঠলে এর মধ্যে দ্বিমত হয়। এটা আমরা এখন চেষ্টা করতেছি এই রিউমার ম্যানেজমেন্টটা কিভাবে করা যায়। ঘটনাস্থলে এপিবিএন সহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল জোরদার করা হয়েছে। রত্না জামান, একুশে টেলিভিশন। এদিকে মিয়ানমারের রাখাইনে মানবতা বিরোধী অপরাধের বিচারের সুবিধার্থে কোনো সহায়তা লাগলে তা করতে রাজি বাংলাদেশ। নেদারল্যান্ডসের হেগের পরিবর্তে অঞ্চলের কোনো দেশে শুনানি করার আবেদন করেছে আইনজীবী প্যানেল। গণমাধ্যমে খবরটি আসলেও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোনো প্রস্তাব পায়নি বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রাখাইনের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে রোহিঙ্গাদের শেষ ভরসা এখন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজেতে গাম্বিয়ার করা মামলায় প্রথমে অস্বীকার করলেও কাঠগড়ায় হাজির হতে বাধ্য হন অং সান সুচি। আদালত অন্তর্বর্তী আদেশে গণহত্যা বন্ধ করার নির্দেশ দিলেও মানেনি মিয়ানমার। গেল 2 মাসে 56 জনকে হত্যার খবর এসেছে। বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে শুধু দূরত্বের কারণে নির্যাতিত রোহিঙ্গাদের শুনানিতে অংশ নেওয়া কঠিন। তাই অন্য কোনো দেশে আদালত বসানোর আবেদন করেছে 3টি ভিকটিম গ্রুপের আইনজীবীরা। এটা বাস্তবসম্মত না এই কারণে যে আন্তর্জাতিক আদালতের নিজস্ব গতি প্রকৃতি আছে, এখানে আন্তর্জাতিক আইনের ব্যাপার আছে, এটা ডোমেস্টিক আইন না। বিষয়গুলি সাক্ষ্য প্রমাণ হিসেবে, দালিলিক প্রমাণ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে এটা না যে আন্তর্জাতিক আদালত সরাসরি এটাকে বাইল্যাটারাল এবং কয়েকজনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একটা
ভার্ডিক্ট দিয়ে দিবে। আইসিসির ধারণা বিবরণীতে বাংলাদেশকে বোঝানো হয়েছে। উদ্যোগটি বাস্তবায়ন হলে বিচারের বড় মাইলফলক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব জাজরা সম্মত হতে হবে, যেই দেশে বসবে সেই দেশের সম্মতির প্রয়োজন আছে, এবং এইটা রিয়েলিস্টিক কিনা এবং এতে সিকিউরিটি থ্রেট হবে কিনা, এই সার্বিক বিবেচনায় তারা আপনার কোর্ট বসাতে পারে। ক্যাম্বোডিয়া কোর্ট বসেছে, বাট এটার একটা প্রসেস আছে। নিয়ম অনুযায়ী নেদারল্যান্ডসের বাইরে অন্য কোনো দেশেও আদালত পরিচালনার সুযোগ আছে, তবে মান বজায় রাখার পাশাপাশি খরচ এবং নিরাপত্তার বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া দরকার। বাংলাদেশে নয়, কারণ এখানে যদিও এটি আন্তর্জাতিক একটি সমস্যা, এখানে দুটি পক্ষ হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমার। কাজে বাংলাদেশে না করে এটি আঞ্চলিকভাবে কোথাও করা যায় কিনা, যেখানে সরাসরিভাবে হয়তো রোহিঙ্গাদের অবস্থান নেই, সেরকম কোথাও যদি এটা স্থাপন করা যায় তাহলে হয়তো এটি মানে পরিচালনার ক্ষেত্রে যে সুযোগ সুবিধা সেটি সহজতর হবে, কিন্তু বিতর্কের ঊর্ধ্বে থাকে। পররাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পায়নি বাংলাদেশ। কেউ কেউ বলছেন যে এইখানে যদি হিয়ারিংটা হয় তাহলে অতি সহজে অনেকের হিয়ারিং নেওয়া যেতে পারে। আইসিজের থেকে কোনো অনুরোধ পাইনি কিংবা কোনো কর্তৃপক্ষ থেকে পাইনি, আসলে পরে তখন আমরা এটা নিয়ে আলাপ করব। তবে বাংলাদেশে আদালত বসানোর ধারণা বাস্তবায়ন একেবারে প্রাথমিক পর্যায়ে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। 30 অক্টোবর পর্যন্ত সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বেড়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের এমন ঘোষণার পর বৃহস্পতিবার এয়ারলাইন্সের অফিসগুলোর সামনে প্রবাসীদের ভিড় বেড়েছে। তবে অনেকের অভিযোগ, মেয়াদ বাড়ানো নিয়ে এখনো নিশ্চিত হতে পারেননি তারা। জসিম জুয়েলের রিপোর্ট। আমরা সুখবর পেয়েছি, 30 অক্টোবর পর্যন্ত বর্ধিত করেছে। পররাষ্ট্রমন্ত্রীর এমন ঘোষণার পর নতুন করে সৌদি আরব ফিরে যাওয়ার আশা দেখছেন প্রবাসীরা। যাদের ভিসার মেয়াদ 30 সেপ্টেম্বর শেষ হয়ে গেছে, তাদের ভিড় বিভিন্ন এয়ারলাইন্সের সামনে। সৌদি সরকার ঘোষণা করছে 30 অক্টোবর পর্যন্ত 1 মাসের টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে ভিসার মেয়াদ, এবং কি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী টিভিতে এটা বলে দিছে যে ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, সবাই এটা টিকিটের জন্য কোনো সমস্যা হবে না। ওই খবর দেখে আমরা এখানে আসছি সবাই। 30 দিনে মেয়াদ বাড়িয়ে দিয়েছে, তাই এই শোনা আমরা শুনে আসছি। আমাদের টিকিট আপডাউন কাটা আছে, আমাদের টিকিট দেওয়ার জন্য। কালকে বলছে আমরা ভিসার মেয়াদ 30 তারিখে শেষ হয়েছে, আবার শুনতেছি আবার 30 তারিখ বাড়াইছে। অনেক শুনে আমরা এখানে আসছি। তবে অনেকের অভিযোগ, পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পরও এখনো পর্যন্ত বাড়েনি ভিসার মেয়াদ, তাই শঙ্কার মধ্যে আছেন তারা। ঘন্টাখানেক আগে চেক করাইলাম, কিন্তু যে ম্যাটটাতে আসার কথা ছিল সেই ম্যাটটা এখন মধ্যে আমাদের আসে নাই। আমরা কাল রাত্রে যখন দেখছি টিভিতে, দেখার পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। এখানে সকালে এসে চেক করছি, কোনো মেয়াদ বাড়েনি। 1 মাস বাড়ানোর কথা, এটা এখনো অনলাইনে আসে নাই, কোনো জায়গায় আমরা খবর পাই নাই। সকালের তেল ঘুরতেছে, ওই খবর পাই না এখনো। এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেতে টিকিট পাওয়া নিয়ে প্রবাসীদের ভিড় রয়ে গেছে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ছিলেন দেশ ও জনগণের জন্য নিবেদিত প্রাণ। তার মতো নেতাকে হারানো দলের জন্য বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন বক্তারা। জাতীয় প্রেস ক্লাবে মোহাম্মদ নাসিমের স্মরণ সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দলের যে কোনো দুঃসময়ে তিনি ছিলেন সামনের কাতারের নেতা। দুর্নীতির সাথে কখনোই আপোষ করেননি মোহাম্মদ নাসিম। প্রয়াত এই নেতার আদর্শ অনুসরণের আহ্বানও জানান খাদ্যমন্ত্রী। সে হাইব্রিড বাছাই করার সময় এসেছে এবং আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ারও প্রয়োজন রয়েছে। কি পেলাম আর কি পেলাম না, তুমি মন্ত্রী হয়েছ, তুমি চেয়ারম্যান হয়েছ, তুমি পদ পাইছো, আমি পদ পাই নাই, এইটা নয়, ঐক্যবদ্ধ হতে হবে। স্বামী শাহাদাত হোসেন লিটনের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ করেছেন গৃহবধূ কেয়া আক্তার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিয়ের পর থেকেই তার স্বামী যৌতুক দাবিতে নির্যাতন চালিয়ে আসছিল। নিরুপায় হয়ে তিনি ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে মামলা করেন। এখন সেই মামলা তুলে নেয়ার জন্য লিটন তাকে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন কেয়া। অনলাইনে ক্ষণিকের অসতর্কতায় হুমকিতে পড়তে পারে ব্যবহারকারীর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা। বিপত্তি এড়াতে অ্যাপ্লিকেশন ইনস্টলেশনের সতর্কতা, অনিরাপদ ওয়েবসাইট ভিজিট না করার পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি ব্যবহৃত ডিভাইসটিরও সুরক্ষা নিশ্চিত করতে হবে। অনেকেই আবার পাঠ্য বইয়ে সাইবার নিরাপত্তার বিষয়টি আরও ব্যাপকভাবে অন্তর্ভুক্তির দাবি করেছেন। দেখুন সাইবার সিকিউরিটি নিয়ে ইবনে নূর শাওনের 3 পর্বের বিশেষ প্রতিবেদনের শেষ পর্ব।
জীবনযাপনের অত্যাবশ্যকীয় এক উপাদান এই স্মার্টফোন। আপনার একটুখানি অসতর্কতায় কত বড় ঝুঁকিতে পড়ে যেতে পারে আপনার ব্যক্তিগত নিরাপত্তা, সেটি দেখবার চেষ্টা করব। আমি আপনাকে যদি একটা লিঙ্ক সেন্ড করি, এই লিঙ্কের মাধ্যমে আপনি লিঙ্কটা ক্লিক করলে একটা অ্যাপ ডাউনলোড হবে, সেটা ইনস্টল করলে আপনার ফোনটা টোটালি হ্যাকারের কন্ট্রোলে চলে যাবে। ফাইল, SMS, কল লগ যেগুলো বলা হয়, কল লগের অ্যাক্সেস, কন্ট্রাক্টস, অ্যাকাউন্টস আর অ্যাপ্লিকেশন যেগুলো আপনার ফোনে ইনস্টল করা আছে সেগুলোর অ্যাক্সেস আমরা পেয়ে গেছি। এভাবেই খুব সহজে আপনার মোবাইলের সমস্ত ডেটা এবং এমনকি সামনের এবং পেছনের ক্যামেরা, মাইক্রোফোন সব কিছুর নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। আতঙ্কের বিষয় হলো ব্যবহারকারী বুঝতেই পারবে না তার ডিভাইসটি কার নিয়ন্ত্রণে। আপনি যে কোনো কিছু পাসওয়ার্ড টাইপ করছেন, যেমন ফেসবুকের ক্ষেত্রে ধরেন আপনার ফেসবুকের ইমেল আইডি আর পাসওয়ার্ডটা নিয়ে ফেসবুক হ্যাক হতে পারে। ঠিক এইভাবেই আপনি ব্যাংকের অনেক লেনদেন করছেন, যদি লেনদেন করে থাকেন তাহলে তারা ব্যাংকের যে যাবতীয় ডিটেলসগুলো নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক করতে পারে। এমনকি আপনার যে পার্সোনাল ডেটাগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারে এবং আপনি কখন কোথায় আছেন সেটা পিন পয়েন্ট লোকেশন পেতে পারে। সেই সাথে আপনি কোথায় এবং কিভাবে আছেন সেটা লাইভ ক্যামেরার মাধ্যমে, দুইটা ক্যামেরার মাধ্যমেই দেখতে পারে হ্যাকাররা, সামনে এবং পিছনে। তবে সচেতনতা বাড়ায় ব্যক্তি পর্যায়ে হামলা কমেছে, কিন্তু বাড়ছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে। কোনো জায়গাতে সাবস্ক্রাইব করি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা কিন্তু ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, তারা বলে দেয় যে ইউজারদের রাইট কি, তাদের রাইট কি, কী ইনফরমেশন তারা শেয়ার করলে তারা নিতে পারবে, এই ইনফরমেশনগুলো কার সাথে তারা শেয়ার করবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো পড়ি না। যেই জিনিসের সাথে ইন্টারাকশন করা হোক না কেন, যে সফটওয়্যার বা যে অ্যাপ্লিকেশন ইউজ করা হোক না কেন, অ্যাটলিস্ট মিনিমাম লেভেলের সেই সম্পর্কে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা জানা উচিত। আউটসাইড অ্যাটাকের চেয়েও ভয়ঙ্কর ইনসাইড অ্যাটাক। 3-4 একটু কিছু নলেজ, তারপরে 5-6 কিছু নলেজ, এভাবে দিয়ে যদি তাদেরকে আগে থেকেই জানানো যায় যে সাইবার ক্রাইমের শিকার হলে কি করতে হবে, কিভাবে একটা মানে সফটওয়্যার এটা ম্যালিসিয়াস কিনা বা ম্যালিসিয়াস বিহেভিয়ার কি, এগুলো সম্পর্কে যদি একটু জানানো যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গা থেকে তারা ডেভেলপ হয়ে যাবে। ব্যক্তি পর্যায়ে হ্যাকিং ও হয়রানি বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে সবাইকে সচেতন করার পরামর্শ প্রযুক্তিবিদদের। ল এনফোর্সমেন্ট এজেন্সি এসব ব্যাপারে অনেক দক্ষ এবং তারা একটি সুষ্ঠু তদন্ত করতে সক্ষম। সেক্ষেত্রে আমার মনে হয় সবার আগে যেসব তথ্য উপাত্ত আছে, যেগুলো আছে তার কাছে যে অবস্থায় আছে, সেই অবস্থায় আগে ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো লুকাস ব্যাটারির কাছে চাঁদা দাবি করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে কোম্পানি জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর AKM নিয়াসমুল হক এ ধরনের গুজব ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি 1.6% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস প্রতিবেদনের সংস্থাটি বলছে, করোনায় বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের উপার্জন ও ব্যয়ের প্রবণতা কমেছে, বাড়ছে না বেসরকারি বিনিয়োগ, আর কয়েক দফা বন্যায় ব্যাহত হয়েছে কৃষি উৎপাদন। বিশ্বব্যাংক বলছে, করোনার প্রভাবে দিনমজুর সহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিক ও উৎপাদন খাতের বেতনভুক্ত কর্মীদের জীবন জীবিকার উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে 3.4% হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, আইনের সংশোধনী মন্ত্রিসভায় উঠছে সোমবার। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় কালাম সহ 2 জন রিমান্ডে, সাভারে ধর্ষণের মামলায় গ্রেফতার 4। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ, আসামিকে মামলা থেকে বাতিলের রুল খারিজ। অর্থনৈতিক উন্নয়নে সড়ক নেটওয়ার্ক গড়ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী, হাওড়ে শিল্প কারখানা প্রতিষ্ঠার আশ্বাস। ভ্যাকসিন কিনতে টাকার অভাব নেই, আবারও আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আছে সব প্রস্তুতি।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।